হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আম, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টা মোটামুটি দেখার ট্রাই করব। তো প্রথম যেটা দেখবো আমরা, অধ্যায়টার নাম কি? ভৌত রাশি ও পরিমাপ। ঠিক আছে। তো কথা হলো যে রাশি কাকে বলে। প্রথমে আমরা শিখবো কি রাশি কাকে বলে। তাহলে রাশি হলো যে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ঠিক আছে, মানে যা কিছু পরিমাপ করতে পারবা তাই কি রাশি। যেমন তাহলে আমি যদি একটু লিখি যে রাশি কাকে বলে, তাহলে রাশি যা কিছু পরিমাপ করা হয়, যা কিছু পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়, যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা রাশি বলবো। ঠিক আছে, যেমন কি কি বলতো, দৈর্ঘ্য, তারপর কি ভর, তারপর কি হতে পারে সময় ইত্যাদি। ঠিক আছে, এগুলো কি সব রাশি। ঠিক আছে, তার মানে রাশি কাকে বলবো? যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলবো। ঠিক আছে, যেমন কি কি দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। ঠিক আছে, আর তাহলে আমরা এখন কি দেখবো যে রাশি নয় কোনগুলো। ঠিক আছে, রাশি নয় কোনটি? রাশি নয় হলো যে যেগুলো আসলে পরিমাপ করা যায় না। ঠিক আছে, যেমন সুখ, দুঃখ, এগুলো কিন্তু পরিমাপ করা যায় না। ঠিক আছে, এগুলো তাহলে কি হবে? এগুলো রাশি নয়। হ্যাঁ, তাহলে আমি লিখে দিই যে রাশি নয় কোনটি। রাশি নয় যেমন কি কি হতে পারে, সুখ, তারপর কি বলতো, দুঃখ, তারপর কি, এই দুইটা আপাতত মনে রাখতে পারো। ঠিক আছে, যেগুলো কি করা যায় না, পরিমাপ করা যায় না, তার মানে যেগুলো পরিমাপ করা যায় না সেগুলো কি রাশি নয়। ঠিক আছে, আর যেগুলো পরিমাপ করা যায় সেগুলোই রাশি। ঠিক আছে, তাহলে এখন কথা হলো যে এই অধ্যায়টার নাম কি? ভৌত রাশি ও পরিমাপ, তাই না? তো রাশি তো শিখলাম, আসলে ভৌতর কথাটা আসলে কি? ঠিক আছে, তার মানে মূলত যে ভৌত রাশি আসলে কি, তাই না? ভৌত রাশি হলো যে সকল রাশির বাস্তবে একটা অর্থ পাওয়া যাবে। ঠিক আছে, যে সকল রাশির বাস্তবে একটা অর্থ পাওয়া যাবে, মানে বাস্তবে একটা মিনিং আছে, তাকে কি বলবো আমরা? ভৌত রাশি বলবো। ঠিক আছে, এটা লিখে নাও যে তাহলে ভৌত রাশি কাকে বলবো। ভৌত রাশি, ভৌত রাশি। ঠিক আছে, যে সকল রাশির বাস্তবে অর্থ পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো। যেমন কি হতে পারে, যেমন ওজন হতে পারে, তারপর কি হতে পারে, উচ্চতা হতে পারে, উচ্চতা ইত্যাদি। ঠিক আছে, এগুলো কিন্তু বাস্তবে কি পাওয়া যায় বলতো? বাস্তবে একটা অর্থ পাওয়া যায় না, যে ওজন এতটুক, উচ্চতা এতটুক, তাই না? তো একটা অর্থ পাওয়া যায়। তো যার জন্য আসলে এগুলো কি রাশি? ভৌত রাশি। ঠিক আছে, এখন কথা হলো কি সকল রাশি কি ভৌত রাশি? সকল রাশি কি ভৌত রাশি? না। দেখো, যেমন আমি যদি একটু বলি যে একটা সমীকরণ, যেমন এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, তাই না? এখন বলে না যেরকম এই সমীকরণের যে এক্স এর মান নির্ণয় করো, অথবা এই রাশির মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখান থেকে যে দেখো, তাহলে এক্স এক্স ইকুয়াল টু কত পাচ্ছি বলতো? মাইনাস টু পাচ্ছি না? এখন এই যে এক্স এর মানটা যে মাইনাস টু, তাহলে এই এক্সটা কি একটা রাশি? এটা কি এটা ভৌত রাশি হবে? না, এটা রাশি কিন্তু ভৌত রাশি না। কারণ ভৌত রাশি হতে হলে কি হবে, কি হতে হবে বলতো? ভৌত রাশি হতে হলে অবশ্যই তার একটা কি থাকতে হবে? অর্থ থাকতে হবে, তার একটা মিনিং থাকতে হবে। ঠিক আছে, তার মানে এই এক্স, এই যে এক্স একটা রাশি, তো এটার কি কোনো মিনিং আছে? বাস্তবে কি কোনো মিনিং আছে? না। তার মানে এই এক্সটা কি হবে বলতো? তাহলে এক্স বলতে পারি কি বলতো? রাশি বলতে পারি, কিন্তু কি বলতে পারি না বলতো? রাশি হবে কিন্তু কি হবে না, কিন্তু ভৌত রাশি নয়,
কিন্তু কি রাশি নয় বলতো? ভৌত রাশি নয়, রাশি নয়। ঠিক আছে, তার মানে এই যে এক্সটা, এটা হবে কি রাশি হবে, কিন্তু ভৌত রাশি হবে না। ঠিক আছে, তার মানে সকল রাশি কিন্তু ভৌত রাশি নয়। তো আশা করছি এটুকু বুঝতে পারছো। তো এরপরে আমরা যেটা পড়বো, তো এখন রাশিকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করব। তো একটা হলো মৌলিক রাশি আর একটা হলো যৌগিক রাশি। তো আমরা মৌলিক রাশিটা জানবো। এখন আমরা মৌলিক রাশি সম্পর্কে জানবো। ঠিক আছে, তো মৌলিক রাশি আসলে কাকে বলবা? যে যে রাশি প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, বরং অন্য কোনো রাশি তাদের সাহায্যে প্রকাশ পায়, তাদের আমরা বলবো মৌলিক রাশি। ঠিক আছে, তো আমি একটু সংজ্ঞাটা লিখি। মৌলিক রাশি আমরা কাকে বলবো? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি তাদের উপর নির্ভর করে, তাদের আমরা কি বলবো? মৌলিক রাশি বলবো। তাহলে মৌলিক রাশি মোট কয়টি? মৌলিক রাশি মোট 7টি। ঠিক আছে, লিখে দিচ্ছি। মৌলিক রাশি 7টি। ঠিক আছে, তো এগুলো আমি লিখে দিচ্ছি পর্যায়ক্রমে। তো খেয়াল করো যে মৌলিক রাশি 7টি আমি লিখলাম। তো মৌলিক রাশি 7টি কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, তারপর দীপন তীব্রতা। এখন এই যে ডান সাইডে আমি কি লিখছি, এগুলো এসআই একক। যেমন দৈর্ঘ্যের এসআই একক মিটার। ঠিক আছে, আর এর প্রতীক এম। এরপর হলো যে ভর, ভরের একক কিলোগ্রাম, সেখান থেকে আসছে কেজি। এরপর সময়, সময়ের একক কি? সেকেন্ড, সেখান থেকে প্রতীকটা কি হচ্ছে? এস। এরপর কি? বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। আর পাশে কিন্তু আমি প্রতীকগুলি লিখে দিছি। ঠিক আছে, এটা। এরপর তাপমাত্রা, তাপমাত্রার একক কি? কেলভিন। এরপর পদার্থের পরিমাপের একক কি? মোল। তারপর দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। ঠিক আছে, তো আশা করছি যে মৌলিক রাশি 7টি মোটামুটি বুঝতে পারছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটু অন্য একটা টপিক নিয়ে পড়বো, সেটা লব্ধ একক বা লব্ধ রাশি। খেয়াল করো কি পড়বো এখন। এখন পড়বো আমরা লব্ধ একক অথবা লব্ধ রাশি। লব্ধ একক অথবা লব্ধ রাশি। ঠিক আছে, লব্ধ একক অথবা লব্ধ রাশি। এখন কথা হলো যে লব্ধ একক অথবা লব্ধ রাশি কাকে বলে? ঠিক আছে, মানে যে রাশি প্রকাশ করার জন্য অবশ্যই মৌলিক রাশি প্রয়োজন হবে, তাকে আমরা কি বলবো? লব্ধ একক অথবা লব্ধ রাশি বলবো। ঠিক আছে, মানে যে রাশি প্রকাশ করার জন্য মৌলিক রাশি প্রয়োজন হবে, তাকে লব্ধ রাশি বা লব্ধ একক বলবো। ঠিক আছে, তো সেটা কিরকম? যেমন খেয়াল করো বেগ। বেগ, তাহলে বেগ কাকে বলবো বলো তো? দূরত্বের সময় দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? বেগ পাবো না? তাহলে দূরত্ব নিচে কি বলতো? সময়। ঠিক আছে, এককটা কি? মিটার না বলতো? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড না? সেকেন্ড থেকে এস, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলতো? মিটার পার সেকেন্ড। মানে বেগের এককটা কি তাহলে? মিটার পার সেকেন্ড। দেখো এই বেগটা প্রকাশ করার জন্য আমাদের দূরত্ব লাগছে, তারপর কি লাগছে বলতো? সময় লাগছে। তাহলে খেয়াল করো যে দূরত্ব আর সময় কিন্তু আমাদের মৌলিক রাশির মধ্যে আছে। খেয়াল করো, দূরত্ব বলতে দৈর্ঘ্য আর এই সময় অবশ্যই কি মৌলিক রাশি, তাই না? তার মানে এই বেগটা প্রকাশ করার জন্য আমাদের দুইটা মৌলিক রাশি প্রয়োজন হয়েছে, দূরত্ব আর সময়। তাহলে আমরা বলতে পারি না যে বেগ একটা লব্ধ একক অথবা লব্ধ রাশি। কারণ কি বলতো? বেগটা প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই কি মৌলিক রাশির প্রয়োজন হয়েছে। আর মৌলিক রাশি দুইটা, সেটা কি কি ছিল? দূরত্ব আর সময়। তো আশা করছি বুঝতে পারছো যে আসলে লব্ধ একক কি অথবা লব্ধ রাশি কি অথবা মৌলিক রাশি কি। নেক্সট দেখবো মাত্রা সমীকরণ, দেখবো এরপরে আমরা। ঠিক আছে।